সকালটা এভাবে শুরু হলো, দিনটা সারাদিন এত সুন্দর করা যায় না আমার। কেননা আমি আমার ব্যাংকের সকল চেক বই হারায় ফেলছি ভাই। ছয়টা ব্যাংকের অ্যাকাউন্টের সব চেক বই একসাথে নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। দেন ফাইলটা কোথায় যেন পড়ে গেছে। সকালবেলা অভিরাহাকে কোচিংয়ে পাঠায়, ওদের কোচিংয়ে আসছি গোয়েন্দাগিরি করতে। এখানে আমি এতক্ষণ দাঁড়াইছিলাম, দেন এই ভাবির ঠোকাঠুকির ঠেলায় এখান থেকে আমার শরীরা পেছনে এসে দাঁড়াইতে হয়েছে। তারপর আমার কোনো অসুবিধা নেই, আমি সবসময় একটু পিছনে থাকতেই পছন্দ করি, একটু গ্যাদারিং ছাড়া থাকতে ভালো লাগে। তারপর এখানে বসে বসে গল্প করতেছিলাম সবাই মিলে। এই মহিলাটাকে দেখা আমার ছেলে ক্লাস থেকে আমার ইশারা করতেছে, আম্মু তোমার খালাতো বোন, আম্মু তোমার খালাতো বোন। কারণ তুমি আমাদেরকে নিয়ে কোথাও গেলে রাস্তাঘাটে বনে বাগারে যেখানেই যাও না কেন, তুমি কি করো, বই নিয়ে বসায় রাখো। কিন্তু আমাদেরও তো একটু মন অনেক কিছু চায়। তারপরে আমি বললাম, বাবা মন তো অনেক কিছু চাইবেই, তারপরেও তোমরা মানুষ হওয়ার পরে তারপর মন যা চায় তোমরা তাই করো, আমার কোনো অসুবিধা নেই। তারপর এই তো যাচ্ছি থানার দিকে, কোতোয়ালি মডেল থানায় যাইতে। এই রাস্তাটা মানে আমার কাছে অনেক ভালো লাগে, পার্কের এই রাস্তাটা দিয়ে আমি মানে খুব কম আসা হয়, কিন্তু রাস্তাটা আমার খুব ভালো লাগে। এই যে বসে আছি থানার বসে বসে এই পড়াটা পড়তেছিলাম যে থানায় আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলছি ভাই, থানায় আসার জন্য আবার কাউরে বলে ধন্যবাদ দেওয়া লাগে? যাই হোক গাইস, জিনিসটা জোকিং হইলেও মজা আছে। তারপর থানায় বসে বসে ভাবতেছিলাম আসলে কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়। 3টা দিন আসছি শুধু একটা জিডি করার জন্য, শুধু চেক বই হারায় গেছে এই জন্য। কোনো অপরাধী না ভাই, কোনো অপরাধের জন্য মামলা করতে যাইনি, জাস্ট জিডি করতে গেছিলাম। আপনার যদি কখনো কোনো প্রয়োজন নাও থাকে, যা কিছু হোক, মানে তবুও একটা পুলিশের সাথে আত্মীয় রাখবেন। কেন? পুলিশের সাথে পরিচয় রাখার অনেক সুবিধা আছে, অনেক বেনিফিট আছে, সেটা আমি আজকে বুঝলাম। যদিও প্রচুর ঠাড়া পড়া রোদের ভিতরে আমার মাথাটা প্রচুর গরম হয়ে গেছে, শরীরটা অনেক খারাপ লাগছিল। একটা জিডি করতে 3 ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়াইছিলাম, শুধু চেক বই হারায় গেছে এই জন্য। যা হোক, কেন বলতেছিলাম পুলিশের সাথে যোগাযোগ রাখবেন, কারণ পুলিশ হলো এমন এক ব্যক্তি যে কিনা আপনারে মানে অপরাধী না হইলেও আপনারা অপরাধী বানায় ফেলতে পারে, যে একটা মুহূর্তেও আপনার জীবনের এপিঠ থেকে ওপিঠে সরাই ফেলতে পারে। পরে আমি অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়াইছিলাম। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা বরিশালে পুলিশ সুপারে আছে, জব করে, কিন্তু আমি তাদের সাথে যোগাযোগ করিনি। আসছি জাস্ট নেচারভাবে এমনি একটা মামলা জিডি করে চলে যাব। এখন শেষ পর্যন্ত সেই আহারে বন্ধু বান্ধবগুলারে ফোন দিতেই হইলো, কারণ এতক্ষণ তো ভাই জিডি করতে আইসা বসে থাকা সম্ভব না। বন্ধু থাকার অনেক সুবিধা আছে বস, যে কোনো জায়গায় বন্ধু বান্ধব আসলেই সত্যি অপূর্বর মতো ম্যাজিক্যাল মতো কাজ করে। তারপর বন্ধুরা ফোন দিলাম, সে আইসা আসতে 5 মিনিট সময় লাগছে, জিডি করতে আমার 3 মিনিট সময় লাগছে, আর 2 মিনিটের ভিতরে আমি আমার বাসার দিকে রওনা দিছি। তারপর বাসায় আইসা অভির জন্য অনেকগুলো টোস্ট বানাইতে হয়েছে, দেন ও দুপুরবেলা খাইতে চাচ্ছিল না, আর আমারও এত রোদে থেকে বাহির থেকে আসার পর আমারও কিছু খাইতে ইচ্ছা করতেছিল না। পরে দুপুরবেলা আমাদের খাবার হলো এই টোস্ট বানাইতে গিয়ে গেছে একটু আগে পইরা, মানে এত রোদ থেকে আসছি ভালো লাগতেছে না, তার উপরে এত ত্যাগার ব্যাগার করতেছিল, আমার আর ভালো লাগতেছিল না। যা হোক, তারপরে কি করলাম, তারপর এটারে উঠাই নিয়ে আবার ভাজি করা শুরু করলাম, কারণ আমার হাত থেকে তো তোর রেহাই নেই। যেহেতু রোদ আমাকে রেহাই দেয় নাই, তাহলে তোর রেহাইও আমার হাত থেকে হবে না। তারপর বাসায় আসার পর খাওয়া দাওয়া করলাম, একটু ফ্রেশ নিলাম, একটা কফি নিলাম। কফি নেওয়ার পর দেখলাম যে না, হাত পা খুব ঝিমঝিম করতেছে, এই জন্য একটু চা বানাইতে হবে। পরে চিন্তা করলাম যে না, চাটা আসলে খাবো, কিন্তু এই জিডি করতে যাই প্রচণ্ড রোদ খেয়ে ফেলছি। রোদ খাওয়ার মানে অসুবিধাটা হইলো মাথাটা প্রচুর ব্যথা করতো, কেন জানি না ইদানিংকাল আমার অনেক মাথা ব্যথা করে, কিচ্ছু ভাল লাগে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, মানে এক ধরনের সময় কাটছে, আমি একা একা মানে অসুস্থ রোগীর মতো হয়ে গেছি। তারপরে এই পানি ফলগুলা দিয়ে গেছে চিনি না, একটা ভাইয়াই পাঠাইছে। তারপরে এগুলো বসে বসে খাইতেছিলাম, তাও যে কয়টা ভাত খাবো, দুপুরবেলা মানে চলে গেছে, বিকালবেলা হয়ে যাচ্ছে যে একটু ভাত খাওয়া দরকার, তবু ভাত খেতে ইচ্ছা করতেছিল না। ও রাহা আমার দেখে দেখে হাসতেছিল আর বলতেছে, আম্মু তুমি কিন্তু আজকে দুপুরে ভাত খাও নাই। মানে এটা আসলে কেমন একটা না, প্রতিদিন তুমি আমারে রাগানি করো, কিন্তু আজকে আমি তোমাকে রাগানি করব, কারণ কেননা তুমি দুপুরে ভাত খাও নাই। তারপর আজ আমার লক্ষ্মী সোনা মেয়েটাই নিয়ে আমি আর আমার মেয়ে বসে বসে একটু ঢং করতেছিলাম যে আসলে কার বেশি সুন্দর লাগতেছে, এইগুলো চিন্তা করতেছিলাম। তারপর আসার পরে দেখলাম যে আমার পাশের রুমটাতে আসলে একটা প্ল্যানেট গাছ লাগানোর দরকার ছিল।
ঘরে ঢুকে আগে ওই প্লান্টের গাছটা লাগাইছি, তারপর সুন্দর সুন্দর ফুলগুলা ফুটছে। এই ফুলগুলার ঘ্রাণ নিতে অবশ্য বাহির থেকে আবার ঘরে চলে আসছি, কারণ ঘ্রাণটা আমার খুব ভাল লাগে। তারপর দেখলাম যে পানিটা ঠিক আছে কিনা গাছের, কারণ গাছের পানি কয়েকদিন পর পরে চেঞ্জ করে দিতে হয়। তারপর এই যে সেই চাটা, এক গ্লাস তাজা প্রাণ, মানে রং চার ভিতরে একটু করে লেবুর রস দিলে চার মানে কালারটাই চেঞ্জ হয়ে যায় এভাবে, মানে এত সুন্দর লাগে। মানে রং চার কালারটা যখন লেবু পাতার ভিতরে ডুবন্ত ডুবন্ত একটা কালার হয়, ওই কালারটা আসলে মানে অনেক সুন্দর। আমি কোথাও গেলে শুধু এই কালারের কাপড়টাই খুঁজি যে এই কালারটা যদি পাইতাম। তারপরে এই যে দৌড়াদৌড়ি করে নামতেছি যে একটু বাসা থেকে বের হব, আর ভালো লাগতেছে না, বিকাল হয়ে গেছে। এখন বাসা থেকে বের হয়ে একটু কিছু বাইরে থেকে মানে স্ন্যাক্স আইটেম খেয়ে আসবো। তো অভি রাহা সবাই রেডি, ওরা ডান। আমি আসছি যে নামবো, জাস্ট কিনে চলে যাব। তারপর বাসা থেকে বের হওয়ার একটু পরে দেখি যে এত সুন্দর রহমতের পানি চলে আসছে ভাই। এই রহমতের পানি আমার আর ভালো লাগতেছিল না কোনোভাবেই। তারপরে বৃষ্টির জন্য আক্ষেপ করতে করতে শেষ, আবার ঢুকে গেছি বাসায়। সন্ধ্যার পর একটু বের হয়েছি যে এই পিৎজাটা খাইতে খুব ইচ্ছা করতেছিল। পরে মামার দোকানে আসলাম। মামা আসলে সত্যি এই পিৎজাটা অনেক ভালো বানায়। বরিশালে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই বেলস পার্ক থেকে এই 12 ইঞ্চির পিৎজাটা খাইতে পারেন, কারণ এই পিৎজাটা অনেক মজা। জাস্ট ওয়াও, আপনি অন্য কোনো 5 স্টারের পিৎজার সাথে